আগস্টের শুরুতে জুলাই সনদ প্রণয়নে আশাবাদী দলগুলো উচ্চকক্ষে পিআর পদ্ধতি সহ কয়েকটি আলোচিত বিষয় থাকছে নোট অফ ডিসেন্ট। সমস্ত প্রস্তাব ইস্যুতে কোনো না কোনোভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। সেখানে ২-৩টা বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েও ঐক্যমত্য হয়েছি। শহীদ আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি, বক্তব্য তুলে ধরবেন আসামি পক্ষের আইনজীবীরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ নিহত ৫। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। শিগগিরই জুলাই সনদ প্রণয়নে আশাবাদী রাজনৈতিক দলগুলো। যেসব বিষয়ে ঐকমত্য হবে না কিংবা কোনো দলের আপত্তি থাকবে তাতে নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকবে বলে জানিয়েছেন বিএনপি সহ কয়েকটি দলের নেতারা। এতে করে নির্বাচনের পরে যে দল সরকার গঠন করবে তারা নিজেদের অবস্থান অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। সহকর্মী সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। চলতি মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করার কথা জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আমাদের কোনো না কোনোভাবে সিদ্ধান্তের জায়গায় যেতে হবে। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে শেষ দিকের আলোচনায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। বিলম্ব হলেও আলোচনা চলতি মাসেই শেষ করে দ্রুত জুলাই সনদ তৈরির বিষয়ে আশাবাদী তারা। যে কয়েকটি বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন খুব সিরিয়াসলি প্রেস করছে, চাপ দিচ্ছে যাতে সবাই এক জায়গায় আসে। কিন্তু যেখানে প্রায় 90% অ্যাবাভ সমস্ত প্রস্তাব ইস্যুতে কোনো না কোনোভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে, সেখানে ২-৩টা বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েও ঐক্যমত্য হয়েছি। নিজেদের দলীয় বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়ে একটা মতকে স্থির করে ধরে রাখি, তখন সেই জায়গায় কিন্তু কাছাকাছি আসা বা ঐক্যমত মশাটা অনেক সময় কষ্ট হয়ে যায়, দুরূহ হয়ে যাচ্ছে অনেকের। যে প্রশ্ন আমরা সমাধান করতে পারলাম না সেটা ভবিষ্যৎ কী হবে সেটা একটা আলোচনার মধ্যে থাকবে, এক ধরনের ওপেন এন্ডেড ডিসকাশন হিসেবে থাকবে। রাজনৈতিক দলগুলো তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে আনবেন। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের সঙ্গে রাষ্ট্রের মূলনীতিতে গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত করা নিয়ে চলছে বিতর্ক। অবশ্য নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার মতো নতুন নতুন বিষয়েও ঐকমত্য হচ্ছে। তবে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্যে পৌঁছতে ভূমিকা রাখছে নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্ট আসছে অধিকাংশের মতামতের ব্যাপারে সম্মতি সম্মান জানিয়ে ঠিক আছে সিদ্ধান্ত হোক, কিন্তু আমাদের আপত্তি থাকছে। তার মানে রাজনৈতিক দিক থেকে ওনার কিন্তু পরবর্তীতে কথা বলবার সুযোগ থাকছে। ইমপিচমেন্টের ক্ষেত্রে অর্থ বিল, এই দুইটাতে সবাই একমত। তা আমরা বলেছি এর সাথে সংবিধান সংশোধনী সংক্রান্ত বিলে জাতীয় নিরাপত্তা, যুদ্ধ পরিস্থিতির মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেই বিষয়ে যদি কোনো বিল আসে সেখানেও এমপিদের স্বাধীনতা থাকবে না। তো এই দুইটা বিষয়ে যদি আমাদের দল ম্যান্ডেট পায় তাহলে পর আমরা এই দুইটা বিষয়ে অন্তর্ভুক্ত করব। দিস ইজ নোট অফ ডিসেন্ট বা ডিসেন্ডিং ভয়েস। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও দলীয় পদে থাকার মতো বিষয়েও নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ কয়েকটি দল ও জোট। উচ্চকক্ষে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের মতো আলোচিত বিষয়েও থাকতে পারে নোট অফ ডিসেন্ট। ২-৩টে বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি। তো এইরকম হয়তো অন্যান্য ২-৪টা বিষয়ে যেখানে এখনো ক্ষমতা আসা যায়নি, সে জায়গায় আশা করি যে কোনো প্রক্রিয়ায় আইদার নোট অফ ডিসেন্ট দিয়ে হোক, যেভাবে হোক ক্ষমতা আসা যাবে। কেউ যদি একমত হতে না পারে তাহলে ডিসেন্ট দিতে পারে। নোট অফ ডিসেন্ট দিলে তো তার দ্বিমতটা প্রকাশ হলে সেটা রেকর্ড হচ্ছে। তা আমরা এটার সাথে একমত হয়েছি। ঐকমত্যে পৌঁছানোর বিষয়গুলোর পাশাপাশি মতৈক্য না হওয়া বিষয়গুলো এবং দলীয় অবস্থানও জুলাই সনদে উল্লেখ রাখার দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো। কোন কোন দলের কি অবস্থান ছিল এটাও সম্ভবত জুলাই সনদে উল্লেখ থাকা দরকার, কারণ রাজনৈতিক কোনো বিষয় তো গোপন কোনো বিষয় না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠক চলছে, আর সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। ফয়সাল, আজ কোন কোন বিষয়ে আলোচনা হবে একটু বিস্তারিত জানাবেন আমাদের।
বৃষ্টি জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকে দ্বিতীয় পর্যায়ের 21তম দিন। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে মূলত সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই দ্বিতীয় পর্যায়ের বৈঠকের শুরু থেকেই সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তবে আজকের জন্য নির্ধারিত তিনটি বিষয় রাখা হয়েছে। একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মীমাংসা হয়নি, অর্থাৎ ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। তবে তত্ত্বাবধায়ক সরকারের যে নীতিমালা বা কাঠামো সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে সকল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু প্রস্তাবনা চাওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে। তার সমন্বয়ে যার ফলে সকল রাজনৈতিক দলই তাদের নিজস্ব একটা প্রস্তাবনা দেন। সেই প্রস্তাবনার আলোকেই কিন্তু অনেকটাই ঐক্যমত্যের কাছাকাছি, যার কারণে আজকে সিদ্ধান্ত থেকে হয়তো আশা করা যাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিষয়টি হয়তো সভার শুরুতেই আলোচনা হবে এবং সেখানে ঐক্যমত্য আসার প্রত্যাশা করছেন কমিশন। এর পাশাপাশি সংসদের নারী প্রতিনিধিত্ব কিভাবে হবে বা এখনো পর্যন্ত কিন্তু বিষয়টি কোনো সুরাহা হয়নি। আসলে কিভাবে সংসদের নারীরা প্রতিনিধিত্ব করবেন, তারা কি সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাবেন নাকি তারা সংরক্ষিত আসনের মাধ্যমে যাবেন, সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সকল রাজনৈতিক দল এক জায়গায় আসতে পারেনি, যার কারণে হয়তো এই বিষয়টা এখন পর্যন্ত ঝুলে আছে কিংবা আলোচনার টেবিলে রয়েছে। সেটি হয়তো আজকের এই সভার মাধ্যমে বা সংলাপের মাধ্যমে হয়তো সেই জায়গায় পৌঁছানো যাবে বলে মনে করছেন কমিশন। এর পাশাপাশি আরও একটি বিষয় আজকে যুক্ত করা হয়েছে আলোচনার জন্য, সেটি গতকালকের আলোচনায় সেটি আসেনি। সেটি হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের পদ্ধতি বা বিধান, যে বিষয়টি সেটিও কিন্তু এখনো পর্যন্ত আলোচনার টেবিলে রয়েছে। সেটিতেও এখনো পর্যন্ত সুরাহা আসেনি, সকল রাজনৈতিক দল একমত হতে পারেনি। এর পাশাপাশি তাৎক্ষণিক আলোচনার জন্যও বেশ কিছু বিষয় রয়েছে, সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে। এর পাশাপাশি রাষ্ট্রপতির ক্ষমতার বা রাষ্ট্রপতির নির্বাচিত হবেন কিভাবে, সেই বিষয়গুলো হয়তো আলোচনার এক পর্যায়ে আলোচিত হতে পারে। বেশ কিছু তথ্য আপনি আমাদের জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ ফয়সাল। সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে তাহলে সেই সংস্কার কাজে আসবে না বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন ক্ষমতায় এলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেবেন বিএনপি। আমরা সংস্কার চাচ্ছি, কিন্তু সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তারা সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা দেরিতে বিলম্ব হলেও তাদের পুনর্বাসনের জন্য, তাদের যে কষ্ট, তাদের বাবাকে খুঁজে পাওয়ার, তাদের আত্মীয়কে খুঁজে পাওয়ার, ভাইকে খুঁজে পাওয়ার যে বেদনা বা আরতি, সেটাকে মূল্য দিয়ে সেইটাকে গুরুত্ব দেবেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ। শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবীরা। সকালে এই মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। বলেন, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগ ও পুলিশ মিলে আবু সাইদকে হত্যা করে। উল্টো আসামি করা হয় সাইদের সহযোদ্ধাদের। মূল ঘটনা আড়াল করতে বারবার পোস্টমর্টেম রিপোর্টে পরিবর্তন করানো হয়। গত 22 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গত 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, আর সেদিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী মাইনুল মারুফ, তিনি আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মারুফ, জানাবেন এই মামলার শুনানি কখন নাগাদ হতে পারে? এই মামলার শুনানি হয়তো 11:30টা নাগাদ শুরু হতে পারে এবং আমরা দেখেছি যে গতকাল কিন্তু এই মামলার অভিযোগ গঠনের প্রথম দিনের শুনানি হয়, তখন কিন্তু প্রসিকিউশন কিন্তু এই শুনানি করেন এবং প্রসিকিউশন সেই শুনানিতে কিন্তু তুলে ধরেন যে কিভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত ছিল, এর সাথে কারা কারা জড়িত ছিল এবং এই যে হত্যাকাণ্ড ঘটেছিল, যে এই হত্যাকাণ্ড ঘিরেই কিন্তু পরবর্তীতে একটি আন্দোলন, এক দফা আন্দোলনের রূপ পায় এবং সারা দেশের মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল এবং সেই মামলার কিন্তু অভিযোগ গঠনে
আজ দ্বিতীয় দিনে শুনানি হবে এবং আজ কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু শুনানি করবেন এবং আসামি পক্ষের আইনজীবী বলতে এর পাশাপাশি স্টেট ডিফেন্স মানে রাষ্ট্র কর্তৃক বা ট্রাইব্যুনাল কর্তৃক যে আইনজীবীরা নিয়োগপ্রাপ্ত হয়েছেন আসামিদের পক্ষে পলাতক আসামিদের পক্ষে তারাও কিন্তু শুনানি করবেন এবং এই কিছুক্ষণ পরই হয়তো এই শুনানি শুরু হবে এবং আজ যদি শুনানি হয় পরবর্তীতে ট্রাইব্যুনাল আরেকটি দিন ধার্য করবেন অভিযোগ গঠনের আদেশ দেওয়ার জন্য এবং তারপরেই কিন্তু বলা যায় যে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচার কাজ শুরু হবে। এর আগে আমরা দেখেছি যে আবু সাইদের হত্যাকাণ্ড ঘিরে কিন্তু গত বছর এই সময়টা কিন্তু উত্তাল ছিল দেশ এবং এই হত্যাকাণ্ডের পর কিন্তু আমরা দেখেছি যে একদফা আন্দোলনের রূপ নেয় এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং তার মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনার সরকার কিন্তু এক পর্যায়ে কিন্তু পালাতে বাধ্য হয় এবং তারই পর কিন্তু 5 আগস্টের পর কিন্তু এই মামলার যে বিচারিক কার্যক্রম তা কিন্তু শুরু হয় এবং পরে আমরা দেখেছি যে এই মামলায় রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দেওয়া পলাতক আসামিদের পক্ষে যারা পলাতক রয়েছেন তাদেরকে আদালতে হাজির হতে পত্রিকা বিজ্ঞাপন দেওয়ার মতো যে বিধিমালা ছিল তাও কিন্তু আদালত কর্তৃক করা হয়েছিল এবং অবশেষে আজ কিন্তু অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি এবং আজকে শুনানির পরেই কিন্তু নির্ধারিত হবে এই মামলার বিচার শুরু হচ্ছে কি হচ্ছে না। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে আর কি আরও বেশ কয়েকটি মামলার কিন্তু ইতিমধ্যে অভিযোগ গঠনের শুনানি শেষ, পাশাপাশি সাক্ষ্য গ্রহণের জন্য কিন্তু আদালত দিন নির্ধারণ করে দিয়েছেন এবং তার মধ্যে সবচেয়ে আলোচিত যে জুলাই গণহত্যার যে মাস্টার মাইন্ড শেখ হাসিনার যে মামলা সেই মামলার সাক্ষ্য গ্রহণ কিন্তু শুরু হচ্ছে যে আগামী মাসেই। কাজে বলা যায় যে জুলাই অভ্যুত্থানের যে মামলাগুলো রয়েছে তার বিচার কাজের কিন্তু বেশ অগ্রগতি হয়েছে এবং খুব দ্রুত অন্যান্য মামলাগুলোর কিন্তু বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। বৃষ্টি, বেশ বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। 2024 সালের 29 জুলাই সারা দেশে তখন কঠোর কারফিউ, তবে শেখ হাসিনার গড়া রাষ্ট্রীয় বাহিনীর বন্দুকের নলকে মারিয়ে ফের রাজপথে নামেন শিক্ষার্থীরা। লক্ষ্য একটাই, আমার ভাই মরল কেন, জবাব চাই। সহকর্মী সুমাইয়া ঐশীর রিপোর্টে দেখব 24-এর 29 জুলাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তবে কি এবার থেমে যাবে আন্দোলন? অন্তত ক্ষমতাসীন সরকার ভেবেছিল তেমনটাই, কিন্তু বাস্তবতা ভিন্ন। ডিবির হেফাজতে 6 সমন্বয়ক স্বেচ্ছায় আন্দোলন প্রত্যাহার করেননি, তা ঠিকই বুঝেছিল জেনজি। তাই 28 তারিখ রাতেই বাইরে থাকা সমন্বয়করা এই প্রত্যাহারের ঘোষণাকেই প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দেয়। পরদিন সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ডাকেই জীবনের ঝুঁকি নিয়ে কারফিউ ভেঙে মাঠে নামেন শিক্ষার্থীরা। সেদিন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো ভেদাভেদ ছিল না। 29 তারিখ সায়েন্স ল্যাব, ইসিবি চত্বর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পয়েন্টে রাস্তায় নামে শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, আটক করা হয় 50-এরও বেশি শিক্ষার্থীকে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্তে রাজপথে নামে শিক্ষার্থী আর সাধারণ মানুষ। কারফিউ, গ্রেফতার, গুলি বা হত্যা কোনো ভয় দেখিয়েই আর দমিয়ে রাখা যায়নি তাদের। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন শিক্ষকরাও। এক হয়ে সমাবেশ করেন পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সম্পদ নষ্ট হচ্ছে, সম্পদ কি? সম্পদ হলো মানুষ। এই যখন পরিস্থিতি, তখন অবস্থান পাল্টে ডিবির হারুনুর রশিদের দাবি জোরপূর্বক নয়, নিজের ইচ্ছাতেই বিবৃতি দিয়েছিল 6 সমন্বয়ক। অলরেডি কিন্তু তারা একটা বিবৃতিও তারা প্রদান করেছে। ওদিকে আদালতেও চলছিল শিক্ষার্থীদের পক্ষে আইনি লড়াই। বিক্ষোভে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি ছিল এদিন। তাদের দিকে সেমি অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এই দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। হাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। সবকিছু নিয়ন্ত্রণে এনেও হঠাৎ হাত ফসকে যাওয়ার উপক্রম। তাই তড়িঘড়ি করে সন্ধ্যায় গণভবনে 14 দলের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। এবার গোটা আন্দোলনকেই সরাসরি জঙ্গি কার্যক্রম বলে অভিহিত করেন তিনি। এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। শিক্ষার্থীদের তোপের মুখে বিভিন্ন হল থেকে বিতাড়িত ছাত্রলীগ নেত্রীদের সঙ্গেও এদিন গণভবনে চলে কান্না পর্ব।
এবার ৩০ জুলাই একক ও ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে অনলাইনে প্রচার কর্মসূচির ডাক দেন সমন্বয়করা। আর একই সঙ্গে দাবি তোলা হয় ৯ দফা বাস্তবায়নের, যার প্রথমটি ছিল ছাত্র নাগরিক হত্যার দায় স্বীকার করে শেখ হাসিনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সমন্বয়করা বলছেন ওই ৯ দফার মধ্যেই ছিল এক দফা। কাদের ভাই যেভাবে হলো গিয়ে ৯ দফাটা দিয়েছিল, সে হলো গিয়ে তার বাড়ি থেকে অলমোস্ট ১ কিলো দূরে যাইতো, দূরে গিয়ে একটা টেক্সট করতো, একটা দফা লিখে পাঠিয়ে দিত, তারপরের ভিতরে আবার ফোন বন্ধ করতো, ফোন বন্ধ করে আসতো, তারপর আবার ১ ঘন্টা ২ ঘন্টা ৩ ঘন্টা পরে আবার যাইতো। ৯ দফাটা আসলে খুব কঠিনভাবে লেখা হয়েছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে স্ল্যাববিহীন ড্রেনে পড়ে নিখোঁজে ৩৭ ঘন্টা পর উদ্ধার হয়েছে ফারিয়া তাসনিন জ্যোতির মরদেহ। ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে টেকবাড়ি বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জ্যোতি যে ড্রেনে পড়ে নিখোঁজ হন সেটি টেকবাড়ি বিলেই মিশেছে। মরদেহ উদ্ধারের পর টঙ্গী পশ্চিম থানায় নেওয়া হয়। স্বজনরা জানায় জ্যোতির বাসা মিরপুরে, তার ৮ বছর বয়সী যমজ সন্তান রয়েছে। একটি কোম্পানির সেলস ম্যানেজার হিসেবে তিনি কর্মরত ছিলেন। কাজের সূত্রে রোববার টঙ্গী হোসেন মার্কেটে যান জ্যোতি। রাতে বাড়ি ফেরার পথে হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে স্ল্যাববিহীন ড্রেনে পড়ে যান তিনি। এরপর থেকে আর খোঁজ মেলেনি। ঘটনার সময় বৃষ্টির পানিতে তলিয়েছিল সড়ক ও ড্রেন। প্রায় ৩ মাস আগে জোয়ারের পানিতে ভেঙে যায় উপকূল রক্ষা বাঁধ। এরপর গেল কয়েকদিনে লঘুচাপের প্রভাবে অস্বাভাবিকভাবে পানি প্রবেশ করছে নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উপকূলবাসী। নোনা পানি প্রবেশে ক্ষেতের ফসল, মাছের ক্ষেত নষ্ট হচ্ছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি করেছেন স্থানীয়রা। নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের টাঙ্কির ঘাট এলাকায় মেঘনা নদীর দৃশ্য এটি। উপজেলার চর ঈশ্বর, সোনাদিয়া, নলচিরা সহ কয়েকটি উপকূলীয় ইউনিয়ন রক্ষাবাঁধের বেশ কয়েকটি স্থানের ভাঙা অংশ দিয়ে অস্বাভাবিকভাবে ঢুকছে জোয়ারের পানি। এতে ক্ষতিগ্রস্ত বসতঘর, গবাদি পশু ও ফসলি জমি। এগুলা সব ডুবে গেছে পানি, এক বুক পরিমাণ মানুষের। আমাদের ওই ঘর বাড়িগুলা থাকার মাটিগুলা সম্পূর্ণ নর্মাল হয়ে যায় লবণ পানি উঠলে। এগুলার জন্য আমরা খুবই কষ্টতে আছি। অনেক পড়ালেখা করতে পারে না, অনেক ছাত্ররা মাদ্রাসাতে আসতে পারে না পানির কারণে। অনেকে দেখা যাচ্ছে ডুবি হয়ে যায়, হাঁকু ডাকার ব্যবস্থা নাই। উপকূলবাসীর ভয়ের অন্যতম কারণ নোনা পানি। দীর্ঘমেয়াদী জলাবদ্ধতায় বিপন্ন হয়ে ওঠে তাদের জীবন জীবিকা। নদীতীর রক্ষা করতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। লবণাক্ত পানির কারণে এখানে যারা চাষ করছে ধান মানে সব বিনষ্ট হয়ে গেছে। ঘরের ভিতরে পানি, আমরা বাচ্চা ছেলে বাড়িতেছি না, কর্মী যাইতে পারতেছি না। বেড়ি বাঁধানো এই কারণে যে প্রতি গাড়ালে জোয়ারে মারি আঙ্গরে এই অবস্থা করে আমরা এত কষ্ট করি। পানি উন্নয়ন বোর্ড বলছে চলমান প্রকল্পের আওতায় নির্ধারিত স্থানে নতুন করে নির্মাণ হবে বেড়িবাঁধ। সিডিএসপি প্রকল্পের আওতায় বিকল্প বেড়িবাঁধ সহ বিভিন্ন কয়েকটা রেগুলেটর নির্মাণের পরিকল্পনা ছিল, কিন্তু নদী ভাঙন কাছাকাছি হওয়া সহ বিভিন্ন প্রতিকূল কারণে সেই রেগুলেটর একটা টেকনিক্যাল কমিটি হয়। পরবর্তী রেগুলেটর নির্মাণ সহ পরবর্তী কার্যক্রম আসলে গ্রহণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নোয়াখালীর ৪ উপজেলায় ৩২৫ কিলোমিটার উপকূলীয় বাঁধ রয়েছে, যার মধ্যে ৭ কিলোমিটার অংশ ঝুঁকিপূর্ণ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ ৫ জনের প্রাণ গেছে। নিহত দিদারুল ইসলামের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে তিনি দায়িত্বরত ছিলেন। স্ত্রী ও 2 সন্তান রেখে গেছেন। সোমবার পরপর 2টি ম্যাচ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের 2 রাজ্যে। নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি বহুতল ভবনে হামলা চালায় এক বন্দুকধারী। এলোপাতারি গুলিতে 4 জনের মৃত্যু হয়। পরে ওই হামলাকারী আত্মহত্যা করে। নেভাদার রেনো শহরের একটি ক্যাসিনোয় হামলা চালায় অপর এক বন্দুকধারী। গুলিবিদ্ধ হয় 5 জন। ঘটনাস্থলে 1 জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও 2 জনের। এই ঘটনায় সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তার অবস্থাও পুলিশের গুলিতে সংকটাপন্ন। 2টি ঘটনাতেই হামলাকারীদের উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানা যায়নি। গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির শিকার আরও প্রায় 90 ফিলিস্তিনি। তাদের মধ্যে 40 জনের মৃত্যু হয়েছে ত্রাণ সংগ্রহের সময় হামলায়। এদিকে 24 ঘন্টায় অপুষ্টিতে ভুগে
14 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 2 শিশু রয়েছে। গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে শিশু খাদ্যের মারাত্মক সংকটে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে হাজার হাজার শিশু। উপত্যকাটিতে মার্চ থেকে খাদ্য প্রবেশে সম্পূর্ণ অবরোধ আরোপ করে ইসরায়েল। মে মাস থেকে তা আংশিকভাবে শিথিল করা হলেও গাজাবাসীর পুষ্টির চাহিদা পূরণে তা যথেষ্ট নয়। আর এর উপরে ত্রাণ সংগ্রহের আশায় অপেক্ষারত মানুষের উপর নিয়মিতই গুলিবর্ষণ চলছে। মে মাস থেকে ত্রাণ কেন্দ্রের কাছে এমন হামলায় 1000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। চীনের বেইজিং ও এর আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন। বেইজিংয়ের মিউন জেলায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 80,000-এর বেশি বাসিন্দাকে। সোমবার রাতে পুরো শহরে জরুরি অবস্থা জারি করা হয়, বন্ধ ঘোষণা করা হয় অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন, নির্মাণ কাজ সহ স্থগিত রাখা হয় সব ধরনের কার্যক্রম। বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ।